সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের এই ৩২তম ওয়েবনারে। আমাদের ওয়েবনারটি আপনারা সবাই জানেন যে আমাদের সোশ্যাল রিসার্চ গ্রুপ কুমিল্লা কর্তৃক আয়োজিত। আমি কৃষ্ণ কুমার সাহা, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক এবং বর্তমানে বেলজিয়ামের গেন্ট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি রত আছি। আর আজকে আমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত হয়েছেন আমাদের মাঝে প্রফেসর ডক্টর মিজানুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের জ্যেষ্ঠতম অধ্যাপক এবং বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান। স্যারকে আমরা অসংখ্য ধন্যবাদ দিতে চাই আমাদের সোশ্যাল রিসার্চ গ্রুপের পক্ষ থেকে। স্যার শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিতে রাজি হয়েছেন, আমাদের শিক্ষার্থীদের সাথে কথা বলতে রাজি হয়েছেন। স্যারকে আপনারা সবাই জানেন, চেনেন। স্যারকে আসলে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই। তবে স্যারের কাছে আমাদের সোশ্যাল রিসার্চ গ্রুপ সম্পর্কে আমরা দুটি কথা বলে রাখতে চাই। স্যার, আমরা সোশ্যাল রিসার্চ গ্রুপ, আমরা কুমিল্লা বেসড একটা ছোট গবেষণা প্রতিষ্ঠান ঠিক বলা যাবে না, গ্রুপ অফ পিপুল। আমরা আমাদের এখানে শিক্ষার্থীদেরই আধিক্য বেশি, সে সাথে আমরা আমাদের সহকর্মী এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আমাদের সিনিয়র জুনিয়র সহকর্মী মিলে আমরা এই সোশ্যাল রিসার্চ গ্রুপটাতে আছি। আমাদের মূল উদ্দেশ্যটা এই সমাজের বিভিন্ন ইস্যু নিয়ে গবেষণা করা। সেই উদ্দেশ্যে আমরা বিভিন্ন ইস্যু নিয়ে গবেষণা করেছি। আমরা বিভিন্ন পত্রপত্রিকায় আমাদের শিক্ষার্থীদেরকে দিয়ে আর্টিকেল লেখানোর চেষ্টা করেছি, প্লাস আমরা বিভিন্নভাবে জার্নাল লেখা বা বই লেখার চেষ্টায় আছি এবং আমরা অলরেডি কিছু লেখা পাবলিশও করেছি, যেটা আমাদের সোশ্যাল রিসার্চ গ্রুপের পেজে আপনারা অনেকে দেখতে পারবেন। আর আমাদের সোশ্যাল রিসার্চ গ্রুপ করোনাকালীন সময়ে দেখা গেল যখন ফিজিক্যাল প্রেজেন্সটা ওইভাবে করা যাচ্ছিল না, সেই সময়টা আমরা চেষ্টা করেছি আমাদের শিক্ষার্থীদেরকে একাডেমিক কার্যক্রমের মধ্যে এঙ্গেজ করে রাখা। সেই প্রচেষ্টা থেকে আমাদের ওয়েবনারটি শুরু হয়। আজকে একটি একটি করে আমরা 22তম পর্বে এসেছি এবং আজকে আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর মিজানুর রহমান। স্যারের সম্পর্কে যদি দুটি কথা বলতে চাই, স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি আগেই বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের জ্যেষ্ঠতম অধ্যাপক এবং স্যার বাংলাদেশের বিভিন্ন সরকারি এবং বেসরকারি গবেষণা সরকারি প্রতিষ্ঠানের সাথে স্যারের কাজ করার অভিজ্ঞতা আছে এবং বিশেষ করে লিমনের ঘটনাটি আপনারা সবাই জানেন। আমরা ডিটেলস এখন আর বলতে চাই না। আমরা শিওর যে আপনারা স্যারের কথা শুনতে এসেছেন। তো এই ছিল আমার পক্ষ থেকে মোটামুটি। এখন আমরা চলে যেতে আজকে আমাদের মডারেটর কাছে। আমাদের সাথে মডারেটর হিসেবে যুক্ত আছেন মিশকাত জাহান, আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের লেকচারার। এখন মিশকাত আজকে আমাদের এই প্রোগ্রামটি মডারেট করবে। আমি আপনাদের সাথে থাকবো পুরোটা সময়। মিশকাত এখন থেকে ফ্লোরটা নিয়ে নিচ্ছে। মিশকাত, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি কৃষ্ণদা, আমি শুনতে পাচ্ছি। হোপফুলি আই এম অডিবল। হ্যাঁ, আপনাদেরকে আমরা শুনতে পাচ্ছি। সো আপনি এখন থেকে মডারেশন শুরু হচ্ছে এবং আপনি আপনার মতো করে অনুষ্ঠানটি পরিচালনা করুন। ধন্যবাদ। আচ্ছা, সকলকে শুভরাত্রি এবং আসসালামু আলাইকুম। ধন্যবাদ কৃষ্ণ কুমার সাহা স্যারকে আমাকে মডারেশনের দায়িত্ব দেওয়ার জন্য। সেই সাথে অনেক অনেক ধন্যবাদ এবং অভিবাদন ডক্টর মিজানুর রহমান স্যারকে। স্যারকে আসলে আমরা সেলিব্রিটি হিসেবেই জানি, সবসময়ই আসলে স্যারকে আমরা দেখি টিভিতে বিভিন্ন টক শোতে বা প্রোগ্রামে। আর আমি আশা করব আমার শিক্ষার্থীরা এবং অন্য যে অতিথিরা আছেন সবাই খুব উপভোগ করবেন বক্তৃতা। আমি একটু বক্তৃতার নিয়মটা বলে দিচ্ছি, আমাদের ওয়েবিনারের নিয়মটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের যিনি বক্তা আছেন ডক্টর মিজানুর রহমান স্যার, উনি প্রথম 20 থেকে 30 মিনিট বক্তৃতা দেবেন এবং পরবর্তীতে সবার জন্য ফ্লোর ওপেন করা হবে ফর দ্য কোশ্চেন অ্যান্সার সেশন। ওই সেশনে রেজ হ্যান্ড অপশনটাতে ক্লিক করে সবাই আসলে যোগদান করতে পারবেন এবং পুরো অনুষ্ঠানটি আসলে রেকর্ড করা হবে এবং পরবর্তীতে ফেসবুক এবং ইউটিউবে রেকর্ডটা আমরা দিয়ে দিব, কারণ অনেক স্টুডেন্ট আমাদের আছেন যারা আসলে ইন্টারনেট অ্যাভেল করতে না পেরে সরাসরি লাইভ অনুষ্ঠানটাতে যোগদান করতে পারেন না, কিন্তু তারা পরবর্তীতে যেন প্রোগ্রামটা দেখতে পারেন তাদের জন্য। আমি মনে করছি যে অলরেডি 10 মিনিট হয়ে গিয়েছে, স্যার যদি চান আর কি স্যার শুরু করে দিতে পারেন আর কি। ওকে, থ্যাংক ইউ। আমি প্রথমেই সোশ্যাল রিসার্চ গ্রুপকে এবং বিশেষ করে আমাদের কৃষ্ণ কুমার শাহকে আমি আন্তরিকভাবে আমার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে ঢাকার বাইরে খুব একটা এরকম কোন রকম আলোচনায় যাওয়া হয় না। আমাদের যা কিছু ঘটছে বর্তমানে সবই কিছুই ঢাকা কেন্দ্রিক। যখন আমাকে বলা হলো যে কুমিল্লায় অবস্থিত এই সোশ্যাল রিসার্চ গ্রুপ
তারা কৃষ্ণদা স্যারকে কি শোনা যাচ্ছে? আমি আসলে শুনতে পাচ্ছি হ্যাঁ, না। আমিও শুনতে পাচ্ছি না স্যার, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না। আমি দেখি স্যার, ইলেকট্রিসিটি চলে গেলে প্রবলেমটা হয়। এটা হতে পারে। আমি দেখি স্যারের সাথে একটু হুম। হ্যালো স্যার, আমরা শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ, আচ্ছা, সম্পূর্ণ হঠাৎ করে কেন যেন মানে ডিসকানেক্টেড ইন্টারাপশন হয়ে গেল। হয় স্যার। আমরা ওই আবারও ফিরে যাচ্ছি যে অ্যাক্সেস টু জাস্টিস, এই যখনই জাস্টিস শব্দটিকে আমরা প্রয়োগ করি তখনই কিন্তু আমাদের হোঁচট খাই। জাস্টিসকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব? হোয়াট ইজ জাস্টিস? ইংরেজিতে একটা কথা আছে যে there is no other concept which is so finely perceived and understood than injustice. অর্থাৎ জাস্টিসের কথা বলতে গেলে প্রথমে আমাদের ইনজাস্টিসের কথা বলতে হয়। অর্থাৎ আমরা জাস্টিসকে সংজ্ঞায়িত করতে পারি না ঠিকই, কিন্তু যখনই কোনো অন্যায় হয়, অবিচার হয়, ইনজাস্টিস হয়, তখন কোনো মানুষেরই কিন্তু সেটা বুঝতে এতটুকু কষ্ট হয় না। সুতরাং জাস্টিসকে বুঝতে হয় ইনজাস্টিসের প্রেক্ষিতে, তারই প্রতিধ্বনি হিসেবে আমরা জাস্টিসকে সংজ্ঞায়িত করি। আমাদের মতো একটি সমাজে এই যে ইনজাস্টিস কিন্তু নানাভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে, এবং যার জন্যে আমরা এই জাস্টিসের আমরা সন্ধানে আমরা অবিরত সংগ্রাম করে চলেছি। ঠিক আমি যদি বলি এভাবে যে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছে কেননা এর পূর্বে আমাদের যে অবস্থান ছিল সেখানে আমরা কখনো জাস্টিসের সন্ধান পাইনি, বরঞ্চ বাঙালি হিসেবে আমাদের প্রতিটি ক্ষেত্রেই আমরা অন্যায়, অবিচার, নিগ্রহের শিকার হয়েছি। এবং তাই ইন অর্ডার টু অ্যাটেইন জাস্টিস আমাদেরকে আমাদের রাষ্ট্র সত্তা প্রতিষ্ঠা করবার সংগ্রামে লিপ্ত হতে হয়েছে। বঙ্গবন্ধু কোনোদিনও স্বাধীনতা ঘোষণা করতেন না যদি আমরা জাস্টিসের মধ্যে বসবাস করতে পারতাম অতীতে। যেহেতু জাস্টিসের সাক্ষাৎ আমরা পাইনি, তাই তিনি স্বাধীনতা ঘোষণা করে আমাদের নিজস্ব একটি রাষ্ট্র সত্তা উপহার দিয়েছেন, যেন আমরা এই জাস্টিসের সঙ্গে আমাদের জীবনটাকে আমরা পরিচালনা করতে পারি। কতটুকু সেটি পারছি বা না পারছি সেই প্রশ্ন হয়তো একটু পরেই আমাদের আসবে। তবে দেখুন, আমাদের রাষ্ট্র এবং সামাজিক জীবনে যতগুলো ধারণা নিয়ে আমরা সাধারণত খুবই চিন্তিত থাকি, যেমন আমাদের মৌলিক অধিকার, আমাদের নাগরিক স্বাধীনতা এবং সুযোগ সুবিধা, আমাদের আইনের শাসন ইত্যাদি, সবকিছু কিন্তু সাংঘাতিক রকমের গুরুত্ব বহন করে যে কোনো একটি আধুনিক রাষ্ট্র এবং সমাজে। আবারও এর কোনোটিরও কিন্তু কোনো মূল্য থাকে না, সবই মূল্যহীন হয়ে পড়ে যদি সেখানে বিচারের অভিগম্যতা যদি মানুষের না থাকে, অর্থাৎ অ্যাক্সেস টু জাস্টিস যদি মানুষ ভোগ করতে না পারেন। তাহলে এই যে অ্যাক্সেস টু জাস্টিস, এটি আমরা সাধারণত সনাতনী ভাবে কিভাবে বুঝবো? সনাতনী ভাবে বলতে গেলে অ্যাক্সেস টু জাস্টিস অর্থই হচ্ছে যারা সমাজে প্রান্তিক অবস্থানে রয়েছেন, সেটি একজন ব্যক্তি হতে পারে, সেটি একটি দল হতে পারে, সেটা একটা গোষ্ঠী হতে পারে, সেটি একটি জনগোষ্ঠীও হতে পারে। তারা যদি প্রান্তিক অবস্থানে থাকেন তাহলে সেই প্রান্তিক অবস্থান থেকে উত্তরণের জন্য তাদের যে সুযোগ সুবিধা অধিকার থাকা প্রয়োজন সেগুলো নিয়ে সমন্বিত রূপের নামই হচ্ছে অ্যাক্সেস টু জাস্টিস। অর্থাৎ প্রান্তিক অবস্থান থেকে তারা মেইন স্ট্রিমের একই কাতারে উপনীত হবেন, এই সুখের সন্ধানের যারা অভিযাত্রী তাদেরকেই এই যাত্রাটিকে আমরা বলি অ্যাক্সেস টু জাস্টিস। অন্যভাবে বলতে গেলে যে আমরা যদি সকলের জন্য সমান সুযোগ যদি আমরা প্রতিষ্ঠা করতে চাই একটি সমাজে,
তাহলে এই যে অর্থনৈতিক বৈষম্য যদি থাকে, সামাজিক বৈষম্য যদি থাকে, রাজনৈতিক বৈষম্য যদি থাকে, আমার জ্ঞানের বৈষম্য যদি থাকে, অর্থাৎ সকল ক্ষেত্রে যে সকল বৈষম্য বিরাজ করছে সেগুলোকে কাটিয়ে বৈষম্যহীন একটি সমাজ বিনির্মাণ করবার যে প্রক্রিয়ায় আমরা রয়েছি, সেটি হচ্ছে অ্যাক্সেস টু জাস্টিস নিশ্চিত করবার একমাত্র প্রধানতম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি বলবো ব্যবস্থা বা পন্থা। এটি করতে গিয়ে কিন্তু আমাদের, অর্থাৎ যখন আমি বলছি যে সবকিছু অতিক্রম করে, অর্থাৎ আমাদের এই যে মাপকাঠিগুলো আমি বলে দিলাম, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যে কোনো মাপকাঠিতে যদি কোনো ধরনের বৈষম্য বিরাজ করে, সেই বৈষম্যকে নির্মূল করতে হবে। অর্থাৎ access to justice can be ensured only when there is no discrimination in the society. এবং ডিসক্রিমিনেশন কিসের ভিত্তিতে হয়? ডিসক্রিমিনেশন কিন্তু হতে পারে, মানে ডিসক্রিমিনেশন লিডস টু ইনজাস্টিস, কিন্তু এই যে ডিসক্রিমিনেশন এবং ইনজাস্টিস, সেই ইনজাস্টিস কিন্তু আবার হতে পারে দু ধরনের। একটা হচ্ছে রেমিডিয়েবল ইনজাস্টিস, আর হচ্ছে নন রেমিডিয়েবল ইনজাস্টিস। এক ধরনের ইনজাস্টিসকে আমরা প্রতিকার করতে পারি, আর এক ধরনের ইনজাস্টিসকে আমরা কখনোই প্রতিকার করতে পারবো না। আমি একটু উদাহরণ দিচ্ছি। যেমন ধরুন যে এই যে আমার 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 চামড়ার, আমার গায়ের রং হচ্ছে, আমি বলবো যে কালো রঙের। এই যে আমার কালো রংটি, এখন আমি যদি মনে করি যে না, কালোর চাইতে উজ্জ্বল শ্যামবর্ণটা অনেক ভালো, বা আরো যদি একটু ফর্সা হতাম তাহলে ভালো হতো, তাহলে এই যে ফর্সার প্রতি যদি আমার দুর্বলতা থাকে, তাহলে আমার কালো এই রংটি কিন্তু আমাকে বৈষম্য, আমার ভিতরে একটা বৈষম্যের ভাব কাজ করছে। কিন্তু এই বৈষম্যকে কিন্তু আমি কখনোই নিরোধ করতে পারবো না, নির্মূল করতে পারবো না, কেন এটি হচ্ছে একদম প্রকৃতি প্রদত্ত আমার গায়ের রং। সুতরাং এই প্রকৃতি প্রদত্ত রং থেকে আমি মুক্তি পেতে পারি না until unless I become a Michael Jackson and have the sort of plastic surgery throughout the body to get me a fair color of the body and the skin, which is not possible for a man like me. আবার দেখুন, এই যে আমি বললাম যে দিস ইজ নন রিমেডিয়েবল, কিন্তু মনে করুন যে আমি দরিদ্র, আরেকজনের তুলনায় একজন ধনী। এই যে দারিদ্র, এটি কিন্তু রিমেডিয়েবল ইনজাস্টিস। দারিদ্র হচ্ছে একটা অভিশাপ, দারিদ্র হচ্ছে অন্যায় এবং অবিচারের অন্যতম কারণ, এবং দারিদ্র বাই ইটসেলফ বলতে পারি এটাই হচ্ছে একটা ইনজাস্টিস। কিন্তু সেই ইনজাস্টিস কিন্তু ইজ রিমেডিয়েবল। আমরা নানাবিধ ব্যবস্থা গ্রহণ করে দারিদ্র থেকে কিন্তু মুক্তির পথ আমরা বের করতে পারি, কিন্তু আমার গায়ের রং থেকে আমি মুক্তি পেতে পারি না। কিন্তু এই রঙের ভিত্তিতে যদি কোনো বৈষম্য করা হয়ে থাকে, সেটি কিন্তু আবার রিমিডিয়েবল। কেননা আমরা যখন বলে দিচ্ছি যে নো ডিসক্রিমিনেশন অন দি বেসিস অফ রেস, সেক্স, স্কিন কালার, ক্রিড এন্ড সো অন এন্ড সো ফোর্থ, অর্থাৎ তখন আমার গায়ের রংটিও আমি কোন বর্ণের সেটি কিন্তু আমি বৈষম্যের কোনো কারণ হতে পারবে না। এটি আমাদের আধুনিক আইন বিজ্ঞানের অন্যতম প্রধান কথা। সো আমার যেটি প্রকৃতি প্রদত্ত সেটা নন রেমিডিয়েবল, কিন্তু সেটির ভিত্তিতে যে ডিসক্রিমিনেশন করা হয়ে থাকে দ্যাট ইজ রেমিডিয়েবল। এবং যদি আমরা এই তফাৎটুকু বুঝতে পারি, তাহলে কিন্তু অ্যাক্সেস টু জাস্টিসের পদগুলোকে আরো কতটা বিস্তৃত করা যায় সেটি কিন্তু আমাদের পক্ষে অনেক সহজতর হয়ে যায়। ব্যারিয়ার কিন্তু অনেক ধরনের হতে পারে। আমি যেমন বলছি যে হোয়াট আর দি মেইন ব্যারিয়ার্স টু জাস্টিস ইন আ সোসাইটি লাইক আস। আমি এক এক করে বলি। নাম্বার ওয়ান, একটা যে সোশ্যাল অ্যাসপেক্ট অফ অ্যাক্সেস টু জাস্টিস। এই সোশ্যাল অ্যাসপেক্ট বলতে আমি বুঝবো যে প্রত্যেকটি নাগরিককে, প্রত্যেকটি ব্যক্তি, প্রতিটি মানুষকে তাদের অধিকার সম্পর্কে জানতে হবে, এবং সেখানে যে কারো বিরুদ্ধে, মানে কারো প্রতি কোনো ধরনের বৈষম্য করা যাবে না, এইরকম একটি রাষ্ট্র ব্যবস্থা যে আমরা প্রতিষ্ঠা করেছি, আইনি ব্যবস্থা যে আমরা প্রতিষ্ঠা করেছি, সেই ব্যাপারটি সম্পর্কে প্রত্যেককে জ্ঞাত থাকতে হবে। অর্থাৎ সোশ্যাল এনলাইটমেন্টের প্রয়োজন রয়েছে, এডুকেশনের প্রয়োজন রয়েছে, শিক্ষার আলোকে সবাইকে দীপ্ত হতে হবে, এবং তাহলে আমার ভেতরের যে আধার, সে আধার থেকে আমি মুক্তি পেতে পারি। সো দ্যাট ইজ হোয়াট ইউ কল সোশ্যাল অ্যাসপেক্ট অফ অ্যাক্সেস টু জাস্টিস। There is economic aspect of access to justice. What is this economic aspect? যে আমি
যদি কোনো অন্যায় অবিচারের শিকার হই, আমি যদি কোনো অন্যায় নিগ্রহের শিকার হই, এবং আমি যদি আমার বিচার ব্যবস্থায় যেতে চাই, রাষ্ট্রীয় কর্তৃক প্রদত্ত এবং প্রতিষ্ঠিত যে বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থায় আমার অর্থনৈতিক অবস্থান কখনোই কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। That is the guarantee that we need for each and every citizen of the country. অর্থাৎ আমি ধনী হই বা দরিদ্র হই, কিচ্ছু এসে যায় না। এটা আমার ন্যায় বিচার পাবার পথে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। এই সত্যটি, এই কথাটি কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে এবং জানতে হবে। So that is what we call the economic aspect. Then there is the geographical aspect. ভৌগোলিক একটি অ্যাসপেক্ট কিন্তু রয়েছে of access to justice. আমি মনে করুন যে যে কোনো মনে করুন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক আমার বিরুদ্ধে একটি মনে করুন কোনো একটি অযাচিত অন্যায়ভাবে একটা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, বা মনে করুন আমাকে আটকই করা হয়েছে। আমি তাৎক্ষণিকভাবে আমার বন্ধু, আমার পরিবার, আমার আত্মীয়, তারা কিন্তু আমাদের হাইকোর্ট ডিভিশনে যেতে পারে এবং একটা রিট পিটিশন করে আমার মুক্তির ব্যবস্থা করতে পারে। কেননা আমি ঢাকাতে রয়েছি, সুতরাং তাৎক্ষণিকভাবে তারা ঢাকাতে হাইকোর্টে যেতে পারেন, এবং এই যে ভৌগোলিক যে অবস্থান, সেটা কিন্তু আমাকে খুব একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে না। কিন্তু মনে করুন আমার যে ভাইটি এখন মনে করুন তেঁতুলিয়াতে আছে বা পঞ্চগড়ে আছে, তার কি অবস্থা? সে কি তাৎক্ষণিকভাবে আসতে পারে ঢাকাতে? সে কি তাৎক্ষণিকভাবে আদালতে গিয়ে বলতে পারে যে কেন আমাকে এই আমার আটকাদেশকে অবৈধ ঘোষণা করুন এবং আমাকে মুক্ত করে দিন, আমি স্বাধীন দেশের স্বাধীন একজন নাগরিক? এই যে তার এই ভৌগোলিক অবস্থানের কারণেই কিন্তু এক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে গেছে। এবং আমি এই কথা বলছি কিন্তু খুব ডেলিবারেটলি আমি উদাহরণটা দিলাম, কেননা দেখুন যখন বলা হলো যে সে যেই করুক না কেন, মানুষটি খারাপ হতে পারে, সে যেই করুক না কেন, যে আমি আমাদের সুপ্রিম কোর্টকে আমি জনগণের দোরগোড়ায় নিয়ে গেলাম, যেন আমার পঞ্চগড়ের মানুষটি তাকে যেন ঢাকা পর্যন্ত আসতে না হয়, কম খরচে, কম সময়ে, কম কষ্টে সে যেন রংপুরে গিয়ে যেন সে মুক্তির ব্যবস্থাটা করতে পারে। কিন্তু আমাদের আদালত এবং আমাদের যারা বড় বড় নামকরা আইনজীবী, তারা একত্রিত হয়ে বললেন যে এটা অসাংবিধানিক। তার মানে কি, যে যারা দরিদ্র তাদের কাছে যখন আমরা আদালতকে নিয়ে যাব, তখন সেটা অসাংবিধানিক হয়ে যায়? কার স্বার্থে সবকিছুকে ঢাকা কেন্দ্রিক করে রাখা হয়? এই প্রশ্নগুলো যেন আমাদের মনের ভিতরে যেন উচ্চারিত হয়, সেজন্যই কিন্তু আমি এই উদাহরণটি টানলাম। এবং হয়তো একটু আগবাড়িও বলতে পারি যে যেটিকে আমাদের এই 8th অ্যামেন্ডমেন্ট কেসে রায় যেটিকে বলা হয়েছে অসাংবিধানিক, ভবিষ্যতের বাংলাদেশে হয়তো সেটি বলা হবে যে ওই সিদ্ধান্তটি হয়তো বাংলাদেশের জনগণের জন্য অসাংবিধানিক এবং জনবান্ধব একটি সিদ্ধান্ত নয়, দরিদ্র বান্ধব, নাগরিক বান্ধব কোনো সিদ্ধান্ত নয়। নাগরিক বান্ধব হতে হলে এই ভৌগোলিক যে দূরত্ব, এটাকে কাটিয়ে দিয়ে এই বিচার ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়াটা অতি অতি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। So that is when you talk about the geographical aspect of access to justice. তারপর হচ্ছে legal aspect, অর্থাৎ আইন মানে the law itself. আইনটা কি? আইন সম্পর্কে আমার জ্ঞান শুধু নয়, আমি আইনটা আমার কাছে বোধগম্য কিনা। আইন যদি এমন ভাষায় লিখিত হয়, আদালত যদি পরিচালিত হয় এমন একটি কার্যক্রম দ্বারা এবং এমন একটি ভাষাতে যেটি আমার কাছে বোধগম্য নয়, তাহলে তো আমি সে থেকে এমনিতেই আমাকে পৃথক করে রাখা হলো। আমার অভিগম্যতায় একটা দারুণ রকমের একটা ট্রাম্প মেক্সিকোর সঙ্গে তার যে বর্ডারের ক্ষেত্রে যে উচ্চ দেয়াল নির্মাণ করেছে, তার চেয়ে শক্ত একটা দেয়াল নির্মাণ করে রাখা হয়েছে, সাধারণ দরিদ্র জনগণ যেন আইনকে বুঝতে না পারে, আইনের কাছে যেন যেতে না পারে এবং আইনজীবীকে যেন প্রশ্ন করতে না পারে আপনি সঠিকভাবে এগোচ্ছেন কিনা। আমাদেরকে পুরোপুরি ছেড়ে দেওয়া হয়েছে একজন উকিল বা আইনজীবীর তার দয়ার উপরে আমাকে ছেড়ে দেওয়া হয়েছে। আমি তার কাছে যাচ্ছি যখন ক্লায়েন্ট হিসেবে, আমি ক্লায়েন্ট যেন তার পদতলে যেন আমার স্থান, এবং উনি অনেক উচ্চ অবস্থান করে উনি যেন আমার নিয়তির নিয়ামক এবং নিয়তির নির্ধারক হয়ে যান। এটি দিস আর দ্য লিগ্যাল অ্যাসপেক্টস, যেগুলোকে রবীন্দ্রনাথ একটি কথা বলেছিলেন যে মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। মায়ের ভাষাটা হচ্ছে মায়ের দুধের মতো, ঠিক একদিকে যেমন পুষ্টিকর, অন্যদিকে প্রয়োজনীয়, এবং যেটি
কোন রকম ব্যতিক্রম হতে পারে না। কিন্তু আমরা অতি সম্প্রতি শুধুমাত্র আইন গ্রহণকে আমরা আমাদের মাতৃভাষায় আমরা প্রণয়ন করা শুরু করেছি, কিন্তু এখনো উচ্চ আদালতে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বিদেশি ভাষাকে প্রাধান্য দিচ্ছি। কেননা আমরা স্বাধীন হয়েছি বটে, কিন্তু আমাদের ঔপনিবেশিক যে মন মানসিকতা, সেখান থেকে আমরা এখনো মুক্ত হতে পারি, আমরা স্বাধীন হতে পারিনি। এটা কিন্তু একটা এক ধরনের, আমি বলবো যে এখান থেকে আমাদের আরেকটা অ্যাসপেক্ট আসে অফ অ্যাক্সেস টু জাস্টিস, যেটাকে আমি বলবো দ্য সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট, আমার মনস্তাত্ত্বিক দিকটা। এবং এই মনস্তত্ত্বের ভিতরে কিন্তু আমার কালচারাল অ্যাসপেক্টটা চলে আসে, আমার সাংস্কৃতিক দিকটা চলে আসে। আমি কিভাবে দেখি, কি মনে করি। এই যে আমার আমার সাধারণত বাংলাদেশের বিচার ব্যবস্থার দিকে আমি 2000 সাল থেকে আমি বলছি যে ছাত্রছাত্রী, আইনের ছাত্রছাত্রীদের নিয়ে একটি কাজ করে আসছি, যেটা হয়তো আইনের যারা ছাত্রছাত্রী যদি কি এখানে উপস্থিত থাকে তারা হয়তো জেনে থাকবেন, যেটাকে আমরা বলি যে হিউম্যান রাইটস সামারি স্কুল। প্রতি বছর আমরা 50 জন ছাত্রছাত্রী নিয়ে 25 an equal number of students, male and female, তাদেরকে নিয়ে 2 সপ্তাহের আমরা ইন্টেন্সিভ হিউম্যান রাইটস জুরিসপ্রুডেন্স এন্ড অ্যাডভোকেসি ট্রেনিং আমরা করি, which is a residential kind of a residential school. এবং সেখানে it has now become international with the international faculty coming from all over the world. অস্ট্রেলিয়া থেকে আসে, আমেরিকা থেকে আসে, ইরান থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে, নেপাল থেকে আসে, সব দেশ থেকে কিন্তু এসে আমাদের এখানে আমরা একত্রিত হয়ে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা এই জ্ঞানে আমরা দীক্ষিত করবার চেষ্টা করছি সিন্স 2020। এবং এই এক্সপেরিমেন্টের ভিতরে আমাদের এই 2 সপ্তাহের এই আমাদের যখন এই স্কুলটি চলে, তখন একটি দিন আমি ছেলে মেয়েদেরকে একদম গ্রামে, প্রত্যেক গ্রামে পাঠিয়ে দিই, তাদের উইথ স্পেসিফিক টাস্ক, যে তাদের কি দেখে আসতে হবে, কিসের উপর গবেষণা করতে হবে। কিন্তু প্রত্যেকটি বছর ইনভেরিয়েবলি একটি প্রশ্ন আমি ওদের রাখি, যে এটা উত্তর তোমরা নিয়ে আসবে। সেই প্রশ্নটি হচ্ছে যে আমাদের এই সনাতনী যে রাষ্ট্রীয় যে বিচার ব্যবস্থা রয়েছে, সেই বিচার ব্যবস্থার প্রতি মানুষের, গ্রামীণ মানুষের তাদের আস্থা কতটুকু। এবং আমার বলতে কোনো দ্বিধা নেই যে প্রতি বছর আমরা একই উত্তর আমরা শুনে থাকি, এবং সেই উত্তরটা হচ্ছে গ্রামের দরিদ্র জনগণ তারা বলেন যে আরে বাবা, কোর্ট কাচারি ওটা তো আমাদের জন্য নয়, ওটা তো ধনীদের ব্যাপার, ওটা ধনী মানুষের জন্য। আমরা দরিদ্র, আমি কৃষক, আমি দরিদ্র মানুষ, আমি তো ওই অর্থ নেই যে আমি ন্যায় বিচারটিকে ক্রয় করে আনবো। And that is a denial of access to justice to the overwhelming majority of the people of Bangladesh. এই সত্যটিকে কিন্তু যদি আমরা অস্বীকার করি, তাহলে ওই চোরাবালিতে পাখি যেন মুখ বুজে রাখলে যে ঝড় বোধহয় আর আসবে না, আমি ঝড় দেখি না, সেরকম ভাবে শুধু ভান করা হবে। কিন্তু সত্যকে এড়িয়ে গিয়ে, সত্যকে লুকিয়ে কিন্তু কখনো সেই যে অভিশাপ আমাদের উপরে রয়েছে, সেই অভিশাপ থেকে মুক্ত হওয়ার সংগ্রাম করা যায় না। এখান থেকে মুক্ত হতে হলে আমাদের এই বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। এবং এই যে আমাদের বর্তমানে বাংলাদেশে এখনো সেই অবস্থা বিদ্যমান যেটা ইউরোপে ছিল ইন দ্য বিগিনিং অফ দ্য 20th century। বিংশ শতাব্দীর শুরুতে ইউরোপে একই অবস্থা কি ছিল, সেটা হচ্ছে ইট ওয়াজ এ লেইসে ফেয়ার, একদম ওপেন মার্কেট। সেই ওপেন মার্কেটে কি, যার বৃত্ত আছে সেই তার পক্ষে সে রায়টি আদালত থেকে নিয়ে আসবে। তুমি বিত্তহীন, তুমি দরিদ্র, সুতরাং ন্যায় বিচার তোমার থেকে অনেক দূরে অবস্থান করে। সেই অবস্থাটা দুঃখজনক হলেও সত্য, স্বাধীন বাংলাদেশে এখনো বিরাজ করছে। যার জন্যে আই এম শিওর যে এই যে আমাদের কৃষ্ণ যে এটা ঠিক করেছেন যে আমাদের অ্যাক্সেস টু জাস্টিস নিয়ে কথা বলতে হবে, নট উইদাউট এনি রিজন। কেন আমরা যতই কথা বলি না কেন, আমাদের এটি অত্যন্ত, মানে আমি বলবো যে গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটিকে এড়িয়ে যাবার কোনো উপায় আমাদের নেই। এবং আমরা জাতি হিসেবে যে জন্য আমরা সংগ্রাম করে আজকে আমরা স্বাধীন হয়েছি, মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ, এবং সেই বাংলাদেশের আমি কথাটি বলি যে আমাদের এই 10 এপ্রিল 1971 মুজিবনগরে স্বাধীনতার যে ঘোষণাপত্রটি পঠিত হলো এবং গৃহীত হলো, সেই ঘোষণাপত্রের ভিতরে কিন্তু রয়েছে যে কেন আমরা মুক্তিযুদ্ধ করেছি, বা মুক্তিযুদ্ধের মূল্যবোধ বলতে আমরা কি বুঝি। আমি জানি আপনি অনেক রাজনৈতিক নেতাকে যদি জিজ্ঞেস করেন যে মুক্তিযুদ্ধের মূল্যবোধ কি, এমনকি অনেক মন্ত্রীকেও যদি বলা হয় যে আচ্ছা বলেন দেখি মুক্তিযুদ্ধের মূল্যবোধের কথা বলছেন, এই মূল্যবোধটা কি মুক্তিযুদ্ধের, তারপর হ্যাঁ মুক্তিযুদ্ধের মূল্যবোধ তো আছে, মুক্তিযুদ্ধের মূল্যবোধ মানে হচ্ছে মুক্তিযুদ্ধের মূল্যবোধ, কিন্তু ভেতরের সারা বত্তাটা কি অনেকেই কিন্তু বলতে পারেন না।
আমি আজকে যারা ছাত্রছাত্রী এখানে রয়েছেন সেই ছাত্রছাত্রীর উদ্দেশ্যে বলতে চাই, লেট ইট বি নোন টু ইউ ওয়ান্স এন্ড ফর অল, সারা জীবনের যেন কোনো অস্পষ্টতা না থাকে, যে মুক্তিযুদ্ধের মূল্যবোধকে যদি জানতে হয়, বুঝতে হয়, আমাদের 1971 সালে 10 এপ্রিল তারিখের মুজিবনগরে ঘোষিত এবং পঠিত এই যে স্বাধীনতার ঘোষণাপত্র, ওই দলিলটিতে আমাদের যেখানে যেতে হবে। দলিলটি 2 পৃষ্ঠা, ইংরেজিতে লিখিত, এবং সেই ইংরেজিতে লেখার বাক্যটি হচ্ছে যে কেন আমরা মুক্তিযুদ্ধ করছি, among all other reasons, মূল্যবোধের জায়গাটি হচ্ছে in order to ensure for the people of Bangladesh, আমি আবার বলছি, in order to ensure for the people of Bangladesh equality, সমতা, social justice, সামাজিক ন্যায় বিচার, and human dignity, মানব সত্তার মর্যাদা। অর্থাৎ বাংলাদেশের নাগরিকদের জন্য, বাংলাদেশের জনগণের জন্য সমতা, সামাজিক ন্যায় বিচার এবং মানব সত্তার মর্যাদা প্রতিষ্ঠিত করিবার লক্ষ্যে আমরা মুক্তিযুদ্ধে অবতীর্ণ হইয়াছি। এই যে ইকুয়ালিটি প্লাস সোশ্যাল জাস্টিস প্লাস হিউম্যান ডিগনিটি, আমি বলি এটা যদি আমরা সমীকরণ করি তাহলে যে ফলটা দাঁড়ায় তার নাম হচ্ছে মানবাধিকার বা হিউম্যান রাইটস। সুতরাং এই যে আমার প্রতি, আমি যদি ন্যায় বিচার থেকে বঞ্চিত হই, আইন যদি আমার মনের কথা না বলে, আইন যদি আমার থেকে লক্ষ যোজন দূরে অবস্থান করে, বিচারালয় যদি আমার কাছে শুধুমাত্র একটা অলীক কল্পনার মতো মনে হতে পারে প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের সঙ্গে আমার যেন কোনো কালেও কোশ্চিন কালেও কোনো সম্পর্ক হয়নি এবং হবার নয়, তাহলে সেখানে অ্যাক্সেস টু জাস্টিস বলে কিছুই থাকে না। এই সত্যগুলো বাংলাদেশের নাগরিক হিসেবে আমাদের উপলব্ধি করতে হবে এবং বুঝতে হবে, কেননা বাংলাদেশের জন্মই হয়েছে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য। বাংলাদেশ একদিকে যেমন মানবাধিকার প্রতিষ্ঠার ফসল, ঠিক তেমনি মানবাধিকার প্রতিষ্ঠা আমাকে প্রতিষ্ঠিত করতে হবে এই মূল্যবোধ গুলোর, এই জন্য বাংলাদেশের জন্ম। যেদিক দিয়ে চিন্তা করি না কেন এর থেকে বেরোনোর কোনো উপায় নেই। তাই আমাদের এই যে অ্যাক্সেস টু জাস্টিস বা ন্যায় বিচার অভিগম্যতা, এটি প্রত্যেকের অবশ্যই থাকা দরকার। এবং যখন আমাদের এই অ্যাক্সেস টু জাস্টিস থাকবে, অ্যাক্সেস টু জাস্টিস কিন্তু কামস উইথ ফ্রিডমস, নানা রকমের আমার স্বাধীনতা থাকতে হবে, বিকজ ফ্রিডমস ক্রিয়েট অপরচুনিটিস। ফ্রিডম না থাকলে অপরচুনিটিস থাকে না, ফ্রিডম না থাকলে ক্যাপাবিলিটি সৃষ্টি হয় না, যেটা অমর্ত্য সেন বলছেন। অমর্ত্য সেন কিন্তু ফ্রিডম অ্যাজ ক্যাপাবিলিটিস, অর্থাৎ এই যে আমার যে সক্ষমতা, এই সক্ষমতাই আমার স্বাধীনতা গুলোকে নির্ণয় করে। আমি জাস্ট একটু উদাহরণ দিয়ে আমার এই বক্তব্যটা এখানে শেষ করব। আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন মনে করুন যে আমি 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 কৃষ্ণবাবুর উদাহরণটা দিচ্ছি। মনে করুন যে কৃষ্ণ ঠিক করেছেন যে আজকে উনি ঘরের বাইরে যাবেন না, বাড়ির বাইরে যাবেন না। এটা হচ্ছে ওনার নিজস্ব একদমই সিদ্ধান্ত। ওটা উনি 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 নিজে নিজেই ঠিক করেছেন, কেন ওনার নিজের উপর স্বাধীনতা রয়েছে, উনি একজন স্বাধীন নাগরিক, স্বাধীন ব্যক্তি। উনি ঠিক করেছেন উনি আজকে বাড়ির বাইরে যাবেন না। ঠিক আছে, এখন মনে করুন যে এক মাস্তান এসে যদি তাকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যায়, বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন যদি যে কোনো একটা অজুহাতে এসে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে চলে যায়, তাহলে কিন্তু ওই যে ওনার যে সিদ্ধান্ত ছিল যে আজকে আমি বাড়িতে অবস্থান করব, বাইরে যাব না, এই অপরচুনিটি কিন্তু উনি আর ভোগ করতে পারলেন না। দ্যাট অপরচুনিটি ইজ লস্ট বিকজ হিজ ফ্রিডম হ্যাজ বিন কার্টেইলড। ফ্রিডম থেকে আবার দেখুন আরেকটা হতে পারে, তৃতীয় একটা আমি অবস্থা আপনাদের বলছি, যে কৃষ্ণবাবু ঘরের ভিতরেই আছেন, বাইরে যাচ্ছে না। উনি কেন সিদ্ধান্ত নিয়েছেন উনি আজকে বাইরে যাবেন না, কিন্তু এক মাস্তান তাকে ফোন করে বলেছে যে কৃষ্ণ, আজকে যদি ঘরের বাইরে তোমাকে দেখি তোমার ঠ্যাং ভেঙে দেব, খবরদার যদি প্রাণে বাঁচতে চাও বাড়ির বাইরে পা দেবে না। ওই যে প্রথম যে অবস্থান আমি বলেছি যে কৃষ্ণবাবু ঠিক করেছে আজকে বাড়ির বাইরে যাবেন না, আবার তৃতীয় যে আমি সিচুয়েশনে বললাম এখানেও কিন্তু কৃষ্ণবাবু বাড়ির বাইরে যাচ্ছেন না, কিন্তু দুটো সিচুয়েশন কি এক? দুটো অপরচুনিটিস কি এক? নো, this is where opportunities are necessary for freedoms and opportunities lead to capabilities. এই ক্যাপাবিলিটি যদি না থাকে, তৃতীয় এই ক্ষেত্রে আমি দেখছি ক্যাপাবিলিটি আমার নষ্ট হয়ে গেল। আমার তখন ওই যে যেটা বলি আমরা এজেন্সি, আমার নিজের উপরে নিজের যে নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণকে আমি হারিয়ে ফেলেছি। তখন সেখানে আমি আমার সত্তাটি তখন হারিয়ে যায়, এবং এই যে মানব সত্তা যে অমর্যাদা, এই অমর্যাদা মানেই হচ্ছে আমার মানবাধিকার ভুলুণ্ঠিত হয়ে গেল। সুতরাং আমার ন্যায় বিচারের পথে
বিরাট একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়ে গেল। এই সবগুলোকে দূরীভূত করতে হবে যদি আমরা নাগরিকের, একজন মানুষের এই বিচারের অভিগম্যতা যদি নিশ্চিত করতে চাই। কেন বিচারের অভিগম্যতা বলতে শুধুমাত্র কিন্তু একটা প্রতিষ্ঠানে আমার যাওয়া এবং উকিলের সামনে উকিল হয়ে মানে উকিল আসবে বিচারকের সামনে আমার হয়ে কোনো একটি কিছু পেশ করে, এটা কিন্তু নয়। এই যে বিল্ডিংটা আমি দেখছি যে বিচারালয় বা আদালত, সে আদালতের বিল্ডিং যে এমন হয় যেটা দেখলে আমার ভেতরে ভয় ভয় ভাব লাগে। আমি গ্রামের দরিদ্র, ওরে বাপরে বাপে এজলাস, লাল কাপড় দিয়ে ঘেরা, কি না কি হয় ওখানে। এই যে আমার ভিতরে আমি ভীত হয়ে গেলাম। আমার আমার এই যে ভিতরে এই যে ভীত হওয়া, অর্থাৎ আমার মানবিক যে মর্যাদা, সে মর্যাদা কিন্তু ক্ষুণ্ণ হয়ে গেল। আমি যে এদেশের সংবিধান আমরা লিখে রেখেছি, এই সংবিধানে এই যে এই পবিত্র গণিত সংবিধানের মধ্যে লিখে রেখেছি আমরা অনুচ্ছেদ 7-এ যে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। আমি সেই মালিক যদি ভয় পাই, তাহলে কোথায় আমার মালিকানা? কেমন ধরনের মালিকানা এটি? কেমন ধরনের মালিক? সুতরাং আমার যে সাইকোলজিক্যাল এই যে আমার দিকটি, এটিও কিন্তু আমাকে পূর্ণভাবে স্বাধীনভাবে আমাকে ভোগ করতে শিখতে হবে। সেই রকম অবস্থা, সেই রকম প্রতিষ্ঠান, সেই রকম আইন, সেই রকম ব্যবস্থা, সেই রকম আইনি যে পরিবেশ, সবকিছু তৈরি করতে হবে। শুধুমাত্র তাহলেই অ্যাক্সেস টু জাস্টিস সত্যিকার অর্থে, পূর্ণাঙ্গ অর্থে প্রতিষ্ঠিত হয় এবং তখনই একজন নাগরিক একটি রাষ্ট্রের মালিক হিসেবে নিজেকে উপলব্ধি করতে পারে, নতুবা নয়। আমি আমার বক্তব্য আপাতত এখানেই শেষ করছি, কেননা এটি আমি আরো অনেক ঘন্টা পর আমি এটা নিয়ে আলোচনা করতে পারি, কিন্তু আমাদের সময় বড্ড সীমিত। আমার কিছুটা সময় রাখা দরকার। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন সো দ্যাট I can respond to your queries and questions. So with this, I'd love to stop here, and you are free to ask me questions, provided Mishkat arranges the way that it should be asked, and সেটা যেভাবে করে থাকে সেভাবে এটি হোক. I don't want to impose anything here. Thank you. First of all, thank you so very much, sir, for your continuous স্পিচ অ্যান্ড অ্যাকচুয়ালি আসলে এই অনবদ্য উপস্থাপনায় আমরাও মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম এবং মনে হচ্ছিল যে আসলে আমাদের মনের কথাগুলোই স্যার বলছেন। আমি আসলে আমার শিক্ষার্থীদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি, তারা অনেক আগ্রহ নিয়ে বসে আছে প্রশ্ন করার জন্য। এই জন্য আমি প্রশ্ন উত্তর সেশনটিতে চলে যেতে চাচ্ছি। আমি শ্রদ্ধেয় শিক্ষক কৃষ্ণকুমার সাহা স্যারকে অনুরোধ করব যদি তার কোনো প্রশ্ন থাকে। আমারও একটি প্রশ্ন আছে, আমি এটা পরে করবো, সমস্যা নেই। আপনি মনে হয় আপনার প্রশ্নটি দিয়ে শুরু করতে পারেন। আচ্ছা, আমরা তাহলে কিছু প্রশ্ন নিব, স্যার আবার ওইটার অ্যান্সার করলে আবার পরবর্তীতে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। আচ্ছা স্যার, আমার প্রশ্নটা হচ্ছে, you said that justice is perceived for the upper class only. এখন পর্যন্ত আসলে যে প্র্যাকটিসটা আমরা দেখছি যে আসলে দরিদ্র শ্রেণী বা আমাদের গ্রামের যে মানুষগুলো আছে তাদের জন্য জাস্টিস এখনো আসলে আনরিচেবল, তাদের জন্য এখনো আসলে অ্যাক্সেস টু জাস্টিস ওইভাবে এনশিওর হয়নি। তবে স্যার, উই নো অ্যাবাউট ভিলেজ কোর্ট, সো ইজ দ্যাট এনাফ ফর দেম টু এনশিওর অ্যাক্সেস টু জাস্টিস? এটা আমার প্রশ্ন ছিল। এবং যদি এটা এনাফ না হয় সেক্ষেত্রে আসলে এই ভিলেজ কোর্টটাকে কি আমরা আরো স্ট্রেংথেন করতে পারি কিনা ফর টু এনশিওর অ্যাক্সেস টু জাস্টিস ফর আ রুরাল পপুলেশন? এটা আমার প্রশ্ন ছিল। Okay, Mushka, thank you. Let me respond to it quickly. সেটি হচ্ছে যে আচ্ছা, ভিলেজ কোর্ট, you know the composition of the village court. Who is the chairman of the village court? মানে ইউপি চেয়ারম্যান তো ইজ দ্য চেয়ারম্যান, হি ইজ দ্য প্রেসিডেন্ট, হি প্রিজাইডস ওভার দ্য সেশন। এবং তারপরে দুটো পক্ষ, একজন তারা দুজন আবার মেম্বারকে নিয়ে আসবে, তারা দুটো পক্ষ, এবং তারা তাদের the whole thing depends on the balance of power in that particular area. Okay, I know that also. হ্যাঁ, এই যে এখন এই যে ব্যালেন্স অফ পাওয়ার উপর ডিপেন্ড করে, তো সেখানে কিন্তু আমার এই নাগরিকের স্বার্থ এবং তার মানে যথার্থতা এবং তার যৌক্তিক কতটি তার দাবি, সেই যৌক্তিকতা কিন্তু ওখানে হারিয়ে যায় রাজনীতির ভেতরে। রাজনীতির পালে কিন্তু সবকিছু হারিয়ে যায়। তো সেখানে আমার এই ব্যক্তির যেটি নিয়ে সন্তুষ্ট থাকতে হয়, যে চেয়ারম্যান যেটা বলে দিচ্ছেন সেটা নিয়ে কিন্তু তাকে সন্তুষ্ট থাকতে হচ্ছে। আর চেয়ারম্যান বা যারা অন্য দুজনের উপস্থিত থাকছেন, আমি যদিও প্রতিনিধিত্ব করছি একটি দলের বা একটি পক্ষের, তবুও কিন্তু আমার প্রধানতম লক্ষ্য থাকে যে এমন কিছু না করে বসি যে ভবিষ্যতে আমার ভোট ব্যাংকে আঘাত করবে, আমার ভোটের কমে যাবে বা ভোটে লোকসান হতে পারে। আমাকে তো রাজনৈতিক চিন্তাটা পেয়ে বসে। আমি যদি এই
আমার ভিলেজ কোর্টে দরকার, আমি একদমই দোরগোড়ায় নিয়ে যাচ্ছি মানুষের বিচারের ছোটখাটো, বিশেষ করে যখন এটা খুব বেশি জটিল কিছু নয়, সেটা অবশ্যই সেখানে নিষ্পত্তি হতে পারে। কিন্তু আরো কি ভালো হতো না যদি আমরা এই যারা আমার মানে ওখানে ইউপি মেম্বার বা চেয়ারম্যান হিসেবে আছেন তাদেরকে বাদ দিয়ে যদি আমরা নাগরিক সমাজ থেকে অন্য কোনো উপায়ে এখানে আমরা একটা ভিলেজ কোর্টটাকে আদালতটা আমরা গঠন করতে পারতাম। আমি এখানে বলে রাখি যে 1998-9 I was the national consultant to the government of Bangladesh on Grameen Court project. ছিল মানে প্রজেক্টই ছিল ওয়ার্ল্ড ব্যাংক গ্রামীণ কোর্ট প্রজেক্ট, এবং I was the national consultant. এবং সেখানে along with Justice K.M. Sobhan and another Mr. কুমিল্লারই নাম করা একজন আইনবিদ, বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ একজন সহচর, কুমিল্লা শহরের ওটা কি যেন এটা আছে না কি ওই কান্দির পাড় না কি জানিয়েছে, কান্দির পাড় নাকি, যেখানে সব ওই খাদির দোকানগুলো নাকি, ওই ওখানে ওনার বাড়ি। অ্যাডভোকেট আলী আহমেদ, ওনার ছেলের নাম হচ্ছে মাসুদ ইজ এ লয়ার নাও। উনি, আমরা তিনজন মিলে আমরা করেছিলাম, এবং আমরা কিন্তু এই গ্রামীণ আদালতের আমরা কিন্তু একটা কম্পিটিশন দিয়েছিলাম যে কিভাবে একটা ওই নাগরিক সমাজ থেকে এই আদালতটা গঠন করা যেতে পারে। যেন আমার তো একটা হচ্ছে যে you see the executive and the legislature and the judiciary must be different. এটা তো একটা তো সেপারেশন অফ পাওয়ার্স, এটা যেমন উপরের দিকে থাকতে হয়, এটা প্রত্যেকটা স্তরে থাকতে হবে, আদারওয়াইজ ইউজারপেশন অফ পাওয়ারটা হয়ে যায়, একই হাতে সবকিছু নিয়ন্ত্রণ হয়ে যায়। সুতরাং আমি ইউপি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি যদি এক্সিকিউটিভ রোলটা প্লে করি, আবার একই সঙ্গে জুডিশিয়াল পাওয়ারটা আমার উপরে ভেস্টেড হয়ে গেল গ্রামীণ আদালতের মাধ্যমে, তাহলে আমার আইন বিজ্ঞান গেল কোথায়, আমার সেপারেশন অফ পাওয়ার্স গেল কোথায়? অর্থাৎ আমি সেপারেশন অফ পাওয়ার্স এর কথা বলবো শুধুমাত্র উপরে গিয়ে, আর নিচে আমি সব এক হাতে পুঞ্জীভূত করবো, তাহলে দ্যাট ইজ tantamounting to monopoly of power. It's monopolizing of power, and that is jurisprudentially not acceptable. কিন্তু ওই যে চোরে না শোনে ধর্মের কাহিনী, কি করব স্যার? এক্স্যাক্টলি এটাই। আমি স্যার নিজেও আসলে রিসার্চের কাজে ভিলেজ কোর্ট দেখা হয়েছে, ইভেন ওদের যে প্রসিকিউশন সেই প্রসেসটাও আমি নিজে সচক্ষে দেখেছি। ইটস ভেরি বায়াস অ্যাকচুয়ালি। আমার প্রশ্ন হচ্ছে যে আসলে এত ক্রিটিক্স এর পরে হোয়াই দিস ইনফ্রাস্ট্রাকচার ইজ এক্সিস্টিং হিয়ার, মানে এখনো কেন এই ইনফ্রাস্ট্রাকচারটা এখানে আছে, এবং এটা নিয়ে অনেক গবেষণা হচ্ছে, এটার ইফেক্টিভনেস আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না, এবং এই যে বায়াসনেস কাজ করে, এটা অ্যাজ এ রিসার্চার আমরা হয়তোবা সবাই কম বেশি জানি যারা রুরাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। সো হোয়াই ইজ দিস ইনফ্রাস্ট্রাকচার এক্সিস্টিং টিল নাও হিয়ার? ওয়েল আন্ডারস্ট্যান্ড স্যার। এখন মুশকিল, তাহলে তো আমাকে তাহলে তো এভাবে উত্তর দিতে হয় যে কেন এখনো অবিচার এবং অত্যাচার নিগ্রহ কেন একটা সমাজে এখনো থাকে, কেন এটি কাউকে না কারো স্বার্থকে রক্ষা করে, কোন একটা শ্রেণীর স্বার্থকে রক্ষা করে চলেছে। জি জি, থ্যাংক ইউ স্যার। আমাদের একজন স্টুডেন্ট ছিলেন সাইদুর রহমান, উনি খুব সম্ভবত হ্যান্ড রেজ করেছিলেন। সাইদুর নেই। ইমাম হোসেন আগুন, ক্যান ইউ হিয়ার মি? আপনি আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করতে পারেন। আগুন, আপনি আনমিউট করে নিন আপনার মাইক্রোফোনটা। থ্যাংক ইউ সো মাচ। আমার কোশ্চেনটা হচ্ছে স্যার, এখানে কি কোনো কম্পারিজন আছে যে আমাদের ভিলেজ অ্যাক্টের মধ্যে? আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। ও সরি, আমি ইমাম হোসেন, ইস্টার্ন ইউনিভার্সিটিতে ল ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। সো আমি ভিলেজ অ্যাক্টে 2006 এবং 2030 যে দুটো 2030 অ্যামেন্ডমেন্ট আসছে, তো এই দুটোর মধ্যে কি লিগ্যাল ওয়ার্কের কোনো কম্পারিজন আছে? আমি সেটা একটু জানতে চাচ্ছি। এখানে শুধুমাত্র যেটা আছে সেটা হচ্ছে জুরিসডিকশনটা একটু এক্সটেন্ড করে দেওয়া হয়েছে। জুরিসডিকশনটা পিকুনিয়ারি জুরিসডিকশন এবং ম্যাটার্স কোনগুলো তার দেখতে হবে সেটা একটু এক্সটেন্ড করে দেওয়া হয়েছে, কিন্তু অন্যান্যভাবে কোনো কম্পোজিশনে কিন্তু কোনো চেঞ্জ আসেনি। এবং দ্য ফিলসফি বিহাইন্ড দ্য ভিলেজ কোড যেখানে, সেখানে কিন্তু কোনো রকম পরিবর্তন আসেনি। এবং আরেকটা কথা আগুন এখানে বলে রাখি যে
if you just monitor the performance of the village court, যেটা মিসকাত করছেন, I'm sure that she is aware of it, দেখবে যে যদিও আমরা মনে করেছিলাম যে এই কোর্টগুলো স্থানীয়ভাবে এবং these will be more women friendly than before, কিন্তু সেটা কিন্তু মানে বাস্তবে কিন্তু সেটা ঘটে নাই, বরঞ্চ these also remain as remnants of a very much patriarchal society and patriarchal যে বহিঃপ্রকাশ, পিতৃতান্ত্রিকতা এবং পুরুষতান্ত্রিকতা, সেটি কিন্তু ভীষণভাবে উপলব্ধি করা যায় when you sit in any session of the village court. সুতরাং এদিক দিয়ে আমাদের যে আশাগুলো ছিল, প্রত্যাশাগুলো ছিল, সেগুলো কিন্তু ওভাবে বাস্তবায়িত হয়নি। বাট দ্যাট ডাজন্ট মিন যে এগুলো একদমই কাজ করছে না, আমি কিন্তু সেভাবে বলবো না, এটা একদমই অকার্যকর আমি কথা বলবো না। অবভিয়াসলি দেয়ার আর সার্টেন ডিসপিউটস হুইচ আর অ্যাবাভ অল পলিটিক্যাল সর্ট অফ কনসিডারেশন, যেখানে রাজনীতির কোনো স্পর্শ নেই। ইফ ইট ইজ নট পলিটিক্যালি মোটিভেটেড, if the parties are not politically influential, if the parties do not belong to any particular political identity, তাহলে কিন্তু you can get a kind of a justice within the framework of the village court. এটা কিন্তু আমরা একদম অস্বীকার করার উপায় নেই। এবং আমাদের রিসার্চ করা হয়েছে মাদারীপুর শরীয়তপুর এলাকাতে, ওখানে কিন্তু দেখা গেছে যে yes, there are certain very much, I mean, a positive impact of the গ্রামীণ courts as well, of the village courts as well, এটাও আছে কিন্তু, যার জন্য এটাকে আরো চাচ্ছিল যে আরো কত বেশি একটা ছড়িয়ে দেয়া যায়, এই কাজগুলো ভিলেজ কোর্টের কার্যক্রমটাকে আরো ছড়িয়ে দেয়া যায়। সো ইটস বোথ দেয়ার, কিন্তু দ্য প্রবলেম ইজ যে আমার যে জায়গাটা ভিলেজ কোর্টকে গ্রহণ করতে আমার মানে বাঁধে, সেটা হচ্ছে জুরিসপ্রুডেন্সিয়ালি, যে আমি এক্সিকিউটিভ এবং জুডিশিয়াল এই দুটোকে আমি এক করে দিচ্ছি। এটা তো দিস ইজ এগেইনস্ট দি বেসিক philosophy of the separation of powers, যেটাকে আমরা আপহেল করি as one of the fundamental postulates of governance in today. So সেই জায়গাটাতে গিয়ে আমার আপত্তি আছে। স্যার আমি একটু অ্যাড করতে চাই আমার রিসার্চের দিক থেকে, সেটা হচ্ছে আমি যেটা দেখেছি যে আসলে এনজিওদের একটা ভূমিকা হয়তো বা আছে, যেই এলাকাগুলোতে ভিলেজ কোর্ট অ্যাক্টিভ বা ইফেক্টিভ, সেখানে আসলে এনজিও গভর্নেন্সের একটা বিষয় আছে, যে এনজিওরা আসলে তাদের ওভারসি করছে হয়তো বা, ওই জায়গাগুলোতে আবার দেখা যায় যে ভিলেজ কোর্ট ইজ ওয়ার্কিং better. You're right. I would agree with you. Yes. সো একটা সময় আসলে প্রশ্ন চলে আসে যে তাহলে কি এনজিও সুপারভিশন আরো এক্সটেন্ড করা দরকার কিনা? Now you see, একটা স্টেট ইনস্টিটিউশন which is in a part of the judiciary village court, সেটার উপরে একটা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন ওভারসিং পাওয়ার থাকবে। এটা তো দিস ইজ এগেইন নট সামথিং দ্যাট ইউ উড অ্যাকসেপ্ট ভলান্টারি, কারণ এনজিওস আর অফ ডিফারেন্ট টাইপস এন্ড নেচার। কোন এনজিও কি কাজ দ্বারা কিভাবে তারা ফিনান্স হচ্ছে, কোন উদ্দেশ্যে কাজ করছে, নানাবিধ প্রশ্ন কিন্তু এসে যায়। সুতরাং ওভাবে তো একটা রাষ্ট্র পরিচালিত হতে পারে না। এটা বিচার ব্যবস্থা দিস ইজ মনোপলি অফ দি স্টেট। তবে সেই বিচার ব্যবস্থা যদি আমরা এই ভিলেজ কোর্ট না করে যদি when it goes for say for example alternative dispute resolution, বিকল্প ব্যবস্থা যখন যাব আমরা, বিরোধ নিষ্পত্তির বিকল্প ব্যবস্থা, সেখানে গিয়ে হয়তো আমাদের অন্য যে কোনো প্লেয়ার বা স্টেক হোল্ডার আসতে পারে। বাট অ্যাজ লং অ্যাজ ইট ইজ স্টেট রেগুলেটেড, সেখানে তো আমাদের হুট করে একজন এনজিওকে নিয়ে এসে তাহলে এনজিও এবং এনজিও তো ক্ষেত্র বিশেষে এবং স্থান বিশেষে তাদের চরিত্র পাল্টায়। সুতরাং সেই কোন চরিত্রে এনজিওকে আমি রাখবো, কোন চরিত্রকে রাখবো না, এগুলো তো তখন বিকামস ভেরি ডিসপিউটেড এন্ড ডিবেটেবল ইস্যুস। স্যার ধন্যবাদ আপনার কনফিডেন্ট উত্তরগুলোর জন্য। স্যার আমাদের আরেকজন শিক্ষার্থী সুপন সূত্রধর, উনি প্রশ্ন করতে যাচ্ছেন। সুপন, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাম, আমি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? ক্যান ইউ হিয়ার মি? হ্যাঁ ম্যাম, আমি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যাঁ সুপন, শোনা যাচ্ছে আপনাকে। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে, আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আপনি এত মূল্যবান কথাগুলো বলতেছেন। তো স্যার আমি সুপন সূত্রধর, বাংলা বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়। স্যার আমার একটা প্রশ্ন, আমি ময়মনসিংহে আমার বাড়ি, একদম মফস্বল এলাকায়। তো স্যার আমি আমার নিজের জীবনে প্রত্যক্ষ আমি একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হলো যে আমি আমাদের যে মানে মোড়ল বা আমাদের যে চেয়ারম্যান বা রাজনৈতিক নেতা কর্মী আছেন স্থানীয় পর্যায়ে, তারা সামান্য নিষ্পেষিত কৃষক বা আমাদের সাধারণ যে মানুষ আছে তাদের সামান্য একটা ঝগড়াকে নিয়ে, আপনি তো উচ্চ আদালতের কথা বলেছেন, সেই পর্যন্ত আমরা না গিয়েও তাদের দ্বারা আমরা প্রচন্ড নিষ্পেষিত হচ্ছি। এবং আমার দেখা আমার পরিবারের একটা সামান্য ঝগড়াকে চেয়ারম্যান বা আমাদের রাজনৈতিক নেতা কর্মীরা তারা এটা সমাধান না করে প্রায় 11 বছর পর্যন্ত সেটাকে নিয়ে গিয়েছেন। অথচ সামান্য জিনিস সেটাকে সমাধান করা যেতে পারতো। বানরের রুটি বন্টনের মতো তিনি এদিক দিয়ে রুটি ছিটছেন,
ওই দিক দিয়ে আবার রুটি একটু বাড়তি দিয়ে দিচ্ছেন। তো স্যার আমাদের সমাজে উচ্চ আদালত আমরা যাব না। আমি চাচ্ছি যে আমাদের এই স্থানীয় পর্যায়ের যে নেতাকর্মী আছে বা গ্রামের যে বা আমাদের ইউনিয়ন পর্যায়ে যে সাধারণ মোড়লরা আছে তারাই তো স্যার এত গ্রাস করে ফেলছে আমাদের এই নিষ্পেষিত মানুষদের। সেক্ষেত্রে স্যার আমাদের কি করণীয় বা আমাদের কি করা উচিত? স্যার এটা আমার প্রশ্ন ছিল। সুপন, এটা তো খুব বড় একটা প্রশ্ন। আহ, আমি জাস্ট এতটুকু বলবো যে হ্যাঁ, আমি আবারও যে আমাদের যে রাজনীতি এবং রাজনীতি কার জন্য আমরা করছি এবং রাজনৈতিক শক্তিগুলো কোন আহ, দর্শন নিয়ে পরিচালিত হচ্ছে, এই সব প্রশ্ন কিন্তু এসে যায় আমাদের স্থানীয় পর্যায়ে। আমি আমি উচ্চ আদালতের উদাহরণ যদিও দিয়েছি, কিন্তু আমি নিম্ন আদালতের উদাহরণটা দিইনি এই কারণেই যে এখন পর্যন্ত আমাদের নিম্ন আদালতগুলো স্বাধীন নয়। যদি আমরা সেপারেশন অফ দ্য জুডিশিয়ারির কথা বলি, কিন্তু এখনো আমাদের নিম্ন আদালতগুলো আইন মন্ত্রণালয় কর্তৃক সেগুলো পরিচালিত এবং নির্দেশিত হয়ে থাকে। এবং সেখানে আমার বিচারকরা যারা চাইলেও অনেক কিছু করতে পারেন না, যেখানে আইন তাদেরকে বলে যেভাবে করা উচিত সেভাবে তারা করতে পারছেন না। এই যে একটা সংঘাত রয়ে গেছে, সেজন্য আমি আমার এই বিচারকদের আমি 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 নিম্ন আদালতের প্রসঙ্গটা আমি টেনে আনিনি, কেন এটা এনে আমাদের মনটা শুধু আরো খারাপ হবে। আমি মনটা আর বেশি খারাপ করতে চাই নাই। আর এই যে স্থানীয় যে রাজনীতির প্রভাব, সেই রাজনীতির প্রভাবটা এখন তো যেটা হয়ে গেছে যে রাজনীতির প্রভাব তো আছেই। আজকে আমি একটা কথা এই গত কদিন ধরে আমি বলে আসছি, সেটি হচ্ছে এই যে আমাদের ধর্ষণের অতিমারি চলছে বাংলাদেশে। এই ধর্ষণের অতিমারির সময় আমাদের প্রথমে আমরা কথা শুনছি যে এগুলো হচ্ছে সব ছাত্রলীগের বা এগুলো আওয়ামী লীগের বা এগুলো সরকারের প্রশ্রয়ে, এগুলো প্রশাসনের প্রশ্রয়ে, আমরা এই কথাগুলো শুনছি আমরা। এবং হয়তো এগুলো নিয়ে সত্যতাও থাকতে পারে, কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে যে দেখুন, যে আমরা যখন আমেরিকাতে একটা রেপ হয়, তখন যিনি রেপিস্ট কখনোই কিন্তু সংবাদ মাধ্যমে বলা হয় না যে সেই রেপিস্ট রিপাবলিকান নাকি ডেমোক্র্যাট। কিন্তু আমাদের এখানে বলা হচ্ছে যে সে আওয়ামী লীগের বা ছাত্রলীগের নাকি সে ছাত্র দলের বা বিএনপি। কেন? এই যে কেন প্রশ্নটা কিন্তু আমি বলেছি এটা আমাদের জনসাধারণ করার দরকার নেই, কিন্তু যারা রাজনীতি করছেন, যারা রাজনৈতিক দলের, যারা রাজনীতিবিদ, তাদের নিজেদেরকে কিন্তু প্রশ্নটা করা উচিত যে প্রশ্নটি আমেরিকাতে করা হয় না সেই প্রশ্নটি কেন বাংলাদেশে করা হচ্ছে। কেন বাংলাদেশে একটা ধর্ষণের সঙ্গে সঙ্গে তার দলীয় পরিচয়টি প্রথমে আসে। তার মানে আমাদের এখানে দলীয় কার্যক্রমে কিছু গলদ অবশ্যই রয়েছে, যেটি আমি অস্বীকার করলে তো বাস্তবতা তো সেটাকে অস্বীকার করে না। এই জায়গাগুলো আমাদের জানা দরকার। ঠিক তেমনি ভাবেই আমাদের স্থানীয় যে রাজনীতি, সেই রাজনীতিতেও তো যে কে কোন দিকের, এটা তো বিরাট ব্যাপার। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এমন হয়ে গেছে যে একটাই মাত্র দল থাকে, সেটা হচ্ছে সরকারি দল, এবং অন্য কোনো দলে তাদের অবস্থান হয়তো নামে থাকতে পারে, কিন্তু অন্য কোনো ভাবে সেই দলের কোন রকম এটা 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 শুধু এখন এটা এটা এটি কিন্তু আমরা সেই 90 দশকের পর থেকে আমরা দেখে আসছি। 90 দশকের পর থেকে দেখে আসছি যে দিস ইজ দি রিয়েল সিচুয়েশন অফ পলিটিক্স ইন দিস কান্ট্রি। only the ruling party, মানে তারা যা কিছু এবং অন্যদের অবস্থা বড্ড সঙ্গীন হয়ে যায়। কেন? বিকজ অফ এ ভেরি, আমি বলবো যে উইক অর অ্যাবসেন্স অফ রুল অফ ল ইন দ্য কান্ট্রি। আইনের শাসনের সাংঘাতিক বড্ড দুর্বল অথবা অনেকাংশে অনুপস্থিতি এর জন্য দায়ী। সো আনটিল এন্ড আনলেস ইউ হ্যাভ দ্য রুল অফ ল, অ্যাক্সেস টু জাস্টিস কিন্তু কোনোদিন ইজ নট অ্যাটেনেবল। ইট ইজ নট অ্যাটেনেবল, ইট ক্যানট বি অ্যাচিভড ইফ দেয়ার ইজ নো রুল অফ ল ইন দ্য কান্ট্রি। সমাজে যদি আইনের শাসন না থাকে, তাহলে আমরা শুধু যতই আমরা কথা বলি না কেন, আমাদের এই অ্যাক্সেস টু জাস্টিস কখনোই কিন্তু আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব হবে না। স্যার অনেক ধন্যবাদ আপনার উত্তরের জন্য। পরবর্তীতে আমরা কৃষ্ণ কুমার সাহার স্যারের কাছে চলে যাচ্ছি স্যারের প্রশ্নটি করার জন্য। স্যার, আমি কৃষ্ণ কুমার সাহা, আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। স্যার, সুন্দর 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 উপস্থাপনা। আমি স্যার সরাসরি আপনার সাথে কখনো আপনার লেকচার শোনা হয় নাই, বাট আমি আজকে স্যার সত্যিই অভিভূত। স্যার, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। আপনি বলছেন যে রাজনীতি বা ল্যাঙ্গুয়েজের যে ব্যারিয়ার সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা কি সিস্টেমকে ব্লেম করি যে এটা সিস্টেমের দোষ? আর যদি সিস্টেমকেই আমরা ব্লেম করি,
সেক্ষেত্রে স্যার সিস্টেমটা কে চালায়? আমরা সিস্টেম তো কোনো মানে কোনো হিউম্যান এন্টিটি না, সিস্টেমের মধ্যে কেউ না কেউ মানে কেউ না কেউ বা কারা এটা করছে। সো এই জিনিসটা যদি আপনি একটু অ্যাড্রেস করতেন বা Uh, Krishna, the question is a very, I think, legitimate and appropriate question. কিন্তু উত্তরটা কিন্তু অতটা সহজ নয়। উত্তরটা সহজ নয় এই কারণে যে এই কথার উত্তর দিতে আমাকে অনেক কথা বলা আমার প্রয়োজন, কিন্তু সেই সময়ও নেই, সেই সুযোগটা হয়তো এখানে বড্ড সীমিত। তবে আমি এতটুকু বলবো যে আমরা যে বিচার ব্যবস্থা, বিচারের অভিগম্যতা বা আমার অধিকার এগুলো নিয়ে যে কথা বলছি, উই আর টকিং অ্যাবাউট দি সুপার স্ট্রাকচার অফ দ্য সোসাইটি। আমরা কিন্তু এই উপরি কাঠামো নিয়ে কথা বলছি, কিন্তু উপরি কাঠামো একটি সমাজের বা রাষ্ট্রের সকল সময় কিন্তু সংজ্ঞায়িত হয় আমার বেসিক্সটা দিয়ে, এবং এই যে আমার যে ভিত্তি, সেই ভিত্তিটা কিন্তু অর্থনীতি ডিফাইন করে। সো ইকোনমিক রিলেশনস ডিফাইন দি সুপার স্ট্রাকচার অফ দ্য সোসাইটি। একটা রাষ্ট্র এবং সমাজের রাজনীতি কেমন হবে, সাহিত্য কেমন হবে, নাটক সিনেমা কেমন হবে, সবকিছুই কিন্তু নির্ণীত হয় যে আমার অর্থনৈতিক ভিত্তিটা কি ধরনের এবং কোন চরিত্রের। এবং আমার বর্তমানে বাংলাদেশের যে অর্থনৈতিক চরিত্র, সেই অর্থনৈতিক চরিত্র হচ্ছে মিতশুদ্ধি শ্রেণী বা বণিক শ্রেণী, এই গুটি কয়েক যারা আছে তাদের স্বার্থকে মানে প্রাধান্য দেয় এবং সেই স্বার্থকে রক্ষা করে, এবং সেই স্বার্থের বিপরীতে যারা রয়েছে তারা কিন্তু খুবই গৌণ একটা অবস্থানে রয়েছে, এবং যার জন্য আমাদের সংঘাতটা কিন্তু, অর্থাৎ এই যে এই সিস্টেমটা কিন্তু রক্ষা করে চলেছে বিশেষ একটি শ্রেণীর অর্থনৈতিক স্বার্থকে। সুতরাং আমরা যদি এটা অবস্থা পাল্টাতে চাই, তাহলে কিন্তু আমাদের এই যে অর্থনৈতিক ব্যবস্থাটি রয়েছে, ভিত্তিটি রয়েছে, এখানে আমাদের হাত দিতে হবে, সেখানে আঘাত করতে হবে, এবং অর্থনৈতিক যে একটি, আমি বলবো যে বৈষম্যমূলক অর্থনৈতিক ব্যবস্থা আমাদের চাপিয়ে দেওয়া হয়েছে, সেখান থেকে যদি আমরা মুক্তি পেতে না পারি, তাহলে কিন্তু আমার উপরি কাঠামো যে বৈষম্যগুলো রয়েছে সেগুলো কিন্তু দূর করা সম্ভব নয়। এটা হচ্ছে আরো বৃহত্তর একটি, আমি বলবো যে রাজনৈতিক কর্মকাণ্ডের জায়গা, যেটাকে হয়তো দার্শনিকেরা, রাজনীতিবিদরা যেটা নাম দিয়েছেন হচ্ছে বিপ্লব। সুতরাং আমরা একটি বিপ্লবের মাধ্যমে আমরা রাজনৈতিক স্বাধীনতা এবং মুক্তি পেয়েছি, হয়তো আর একটি বিপ্লব দরকার আমাদের যদি অর্থনৈতিক স্বাধীনতা এবং সাম্য যদি প্রতিষ্ঠিত করতে হয়, এবং পূর্ণত অর্থে যদি সেই সাম্যকে আমরা প্রাধান্য দিই, মানুষের মর্যাদাকে যদি প্রাধান্য দিই, এবং আমাদের এই পবিত্র সংবিধানের এই 7 অনুচ্ছেদে যে কথা বলা আছে যে জনগণ, সেই জনগণ বলতে যদি আমি এই 17 কোটি জনগণকে বুঝাই, শুধুমাত্র গুলশান বনানী বাড়িধারাকে যদি না বুঝাই, তাহলেই কিন্তু আমার এই 7 অনুচ্ছেদের পূর্ণাঙ্গ সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে, এবং তখনই আমরা বলতে পারবো যে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। স্যার অনেক ধন্যবাদ, এবং আমাদের সাথে আসলে অনেকক্ষণ স্যার সময় দিয়েছেন আপনি। আমি সর্বশেষ প্রশ্নটি স্যার নিতে চাচ্ছি আমাদের শিক্ষার্থী সাইদুর রহমানের কাছ থেকে। সাইদুর রহমান, আপনি কি শুনতে পাচ্ছেন? সাইদুর রহমান, আপনার মাইক্রোফোনটি আনমিউট করতে হবে। আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, am I audible, ma'am? Yes, you are. হ্যাঁ সাইদুর, আপনাকে আমরা শুনতে পাচ্ছি। স্যার, আমি সাইদুর রহমান, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট, কুমিল্লা ইউনিভার্সিটি, মাস্টার স্টুডেন্ট। স্যার, আমার দুইটা কোশ্চেন। একটা কোশ্চেন হলো, আপনি যে বললেন যে আমাদের আইনের যে বোধগম্যতা, আমার কাছে মনে হয় যে স্যার, আমি বলি যে ইয়ে করছে আমাদের, আমি আপনাদেরকে একটু ব্লেম করব, কারণ যে আইনের যে বইগুলো আপনি একসময় বলেন যে ইংলিশে লেখা, কারণ স্যার আমরা যখন 52 সালে যখন ভাষা আন্দোলন করছি, তখন দাবি ছিল যে আইন অধিকারের নিশ্চিতের জন্য বাংলা ভাষা করা, কিন্তু আজ পর্যন্ত করা সম্ভব না। যদি এখানে মিশকাত ম্যাম আছে এবং কৃষ্ণ কুমার স্যারও আছে, আমরা যখন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে পড়ি বা আইনের দিকে যাই, একটা ভালো মানের বইয়ের নাই যে বইটা একজন সাধারণ মানুষ, আমি হয়তো মাস্টার স্টুডেন্ট, আমি হয়তো ইংলিশ বুঝবো বা কঠিন বাংলা বুঝবো, কিন্তু একটা ভালো মানের বই দেখাইতে পারবে না যে কিনা সাধারণ মানুষ সহজে বুঝবে। এবং এই দায়িত্বটা কিন্তু এই হাইকোর্টের জজ সাহেবদের না, এই দায়িত্বটা কিন্তু টিচারদেরকে। এখন আপনারা
আপনাদের মতো টিচাররা যারা ধরেন অপ্রিয় হলেও সত্য, তারা হয়তো পড়াশোনা বাদ দিয়ে রাজনীতিতে যুক্ত। স্যার এইটাই বলা। আর অ্যাক্সেস টু ইনফরমেশনের বিষয়টা হলো কি, অর্থনৈতিকভাবে যে ইয়েটা, আমি ইউরোপের কয়েকটা দেশে আমার বন্ধু বান্ধব আছে, আমি তাদের থেকে জানি যে সব দেশেই আইনের বিষয়টা এক্সপেন্সিভ। এখন দরিদ্র মানুষকে ইউরোপ আমেরিকাতে দরিদ্র মানুষের জন্য আইনের সাবসিডি দেয়, মানে লয়ারকে সরকার পে করে। আমাদের দেশে কি এই সিস্টেমটা করা যায় না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ সাইদুর। আমি প্রথমে বলি সাইদুর যে প্রথম যে বক্তব্যটি, যে আমাদের শিক্ষকদের এক ধরনের আমাদের গাফিলতি আছে, আমাদের ব্যর্থতা আছে, আমাদের পাঠ্যপুস্তক প্রণয়নে আমরা যথাযথ ভূমিকা পালন করি নাই, এটা একদমই সত্য। তবে ব্যক্তিগত উদ্যোগের চেয়ে দরকারটা কি সাইদুর, বেশি দরকার হচ্ছে রাষ্ট্রীয় উদ্যোগটা প্রয়োজন। আমি যেমন বলি যে সে ফর এক্সাম্পল সাইদুর, যে আমাদের বাংলা একাডেমি রয়েছে, আমাদের বাংলা একাডেমিতে কিন্তু পাঠ্যপুস্তকের একটা বিভাগ রয়েছে। এখন এই সরকারের কাছ থেকে যদি প্রজেক্ট থাকতো যে আমরা প্রত্যেকটি বিষয়ের উপরে উচ্চ মানের আমরা পাঠ্যপুস্তক এখানে আমরা বাংলাতে করা হবে এবং বাংলায় লিখিত হবে এবং তারপরে দায়িত্ব দেওয়া হবে, তাহলে কিন্তু এই কাজটা অনেক দূর এগিয়ে যেতে পারতো। আমাদের দেশের যেটা হয়েছে, বাংলায় যে একদম লেখা হচ্ছে না তা নয়, কিন্তু সেটা একদমই ব্যক্তিগত উদ্যোগে কাজটি হচ্ছে। এই মুহূর্তে আমি দেখছি যে আমার টেবিলেই পড়ে আছে এই যে পরিবর্তনশীল বিশ্বে আন্তর্জাতিক আইন, আমারই লেখা। অর্থাৎ আমি সাধারণত দুটো বিষয় আমি বিশ্ববিদ্যালয়ে পড়িয়ে থাকি, একটা হচ্ছে পাবলিক ইন্টারন্যাশনাল ল এবং আরেকটা হচ্ছে কম্পারেটিভ ল। আমার কিন্তু দুটো ব্যাপারেই, এই পাবলিক ইন্টারন্যাশনাল লতে যেমন আমার বাংলা আমি বই লিখেছি, আবার কম্পারেটিভ লতে এখানে তুলনামূলক আইন কিন্তু বাংলা একাডেমি থেকে প্রকাশ করেছে আমার বাংলায় লেখা পাঠ্যপুস্তক, এবং যেটি বিশ্ববিদ্যালয়ে এখন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যেখানে অনুসৃত হচ্ছে এবং পঠিত হচ্ছে। আমার দায় হয়তো আমি কিছুটা হলে হয়তো বা আমি সাইদুর তোমার কাছে হয়তো অপরাধী আমি কম হব, কেননা আমার দায় আমি কিছুটা মিটানোর চেষ্টা করেছি, যদিও আই আন্ডারস্ট্যান্ড this is not enough. I should have done even more than what I have done. আমি বাংলাতে যতটুকু লিখেছি তার চেয়ে বেশি লিখেছি ইংরেজিতে, সুতরাং এই দায়টা তো আমি এড়িয়ে যেতে পারবো না। সুতরাং আমি একদম মাথা পেতে তোমার এই অভিযোগটাকে নিচ্ছি। তবে আমি বলবো যে ব্যক্তিগত উদ্যোগের আমাদের কিন্তু যেটা প্রয়োজন সেটা হচ্ছে রাষ্ট্র কতখানি উদ্যোগ নিচ্ছে, এবং রাষ্ট্র উদ্যোগী হলে এবং ব্যবস্থা নিলে কিন্তু এই কাজগুলো একদমই করে ফেলা সম্ভব। যেটি হয়েছে সে ফর এক্সাম্পল ইন এ কান্ট্রি লাইক সুইডেন, কতটুকু দেশ, জনসংখ্যা কতটুকু, মাত্র 35 লাখ, কিন্তু কি হয় সেখানে এই 35 লাখ দেশের একটা লোকে তুমি এমন কোন বিশ্ব সাহিত্য পাবে না, বই পাবে না যেটা তারা সুইডিশ ভাষায় অনুবাদ করেনি বা হয় না। কিন্তু আমাদের এখানে এত বিশাল জনবহুল একটি দেশ, কিন্তু বাংলা ভাষাভাষী এখানে এবং পশ্চিম বাংলাতে, এরপরও আমরা বাংলায় কোনো বই পুস্তক কোনো সাহিত্য আমরা খুঁজে পাই না। অর্থাৎ আমাদের এখানে এই যে ওই রাষ্ট্রের তরফ থেকে যে উদ্যোগ গ্রহণ করা, সেখানে অভাব রয়েছে। এটা হচ্ছে আমার প্রথম যে তোমার যে প্রশ্ন সেটি। এবং তোমার দ্বিতীয় যে প্রশ্নটি তুমি করলে সেটা হচ্ছে কি, আমি একটু ভুলে গেলাম, কন্যা মিশকাত কি যেন বললো সাইদুর দ্বিতীয় প্রশ্নটি ছিল? সাইদুর তোমার দ্বিতীয় প্রশ্নটি কি নিয়ে? স্যার প্রশ্ন ছিল যে সরকার পে করে, ইউরোপ আমেরিকাতে, জার্মানি তো সুইডেনে সরকার পে করে লয়ারদের। হ্যাঁ, ইয়েস সাইদুর, ফর ইওর ইনফরমেশন আমাদের দেশেও কিন্তু লিগ্যাল এইড বলে এটি কিন্তু আমাদের একটা প্রোগ্রাম আছে, এবং এখন লিগ্যাল এইড তোর ফান্ড কিন্তু প্রত্যেকটি জেলায় জেলা জজের আন্ডারে কিন্তু নিয়ন্ত্রিত হয়। সো দেয়ার ইজ এ লিগ্যাল এইড অফিসার, একজন কিন্তু সরকার কর্তৃক নিয়োজিত, একদম আইনে পাশ করা একজনকে কিন্তু নিয়োগ দেওয়া হয়, হু ইজ দ্য লিগ্যাল এইড অফিসার ইন এ পার্টিকুলার ডিস্ট্রিক্ট। সুতরাং যদি কেউ দরিদ্র হয়ে থাকে, যদি কারো সঙ্গতিহীন হয়ে থাকে, তাহলে কিন্তু তাকে এই আইনি সহায়তা প্রদান করার জন্যই কিন্তু এই অফিসটা এস্টাবলিশ করা হয়েছে। তুমি যে কথাটা বললে যে পশ্চিমা বিশ্বে রয়েছে, সেই পশ্চিমা বিশ্ব থেকে ধারণাটি নিয়ে কিন্তু আমাদের এখানে লিগ্যাল এইড অফিসে প্রবর্তন করা হয়েছে এবং এই প্রোগ্রামটা কিন্তু চালু করা হয়েছে। কিন্তু মুশকিলটা হচ্ছে কি জানো, মুশকিলটা হচ্ছে যে আমার এখানে প্রধান যে লিগ্যাল এইড অফিসে যে রয়েছেন একজনই, কিন্তু তার অফিসটাও থাকে সাধারণত হচ্ছে ওই জেলা জজের মানে তোমার যে বিলিং সেই আদালতের ভিতরে। আর এই জেলা জজের আদালতে যাইতেই তো আমি একজন, মনে করো আমি একজন কৃষিজীবী মানুষ, আমি একজন কৃষক, আমি একজন শ্রমিক, আমি তো ওই বিল্ডিংটা দালানটা দেখলেই তো আমি ভীত হয়ে যাই। আর যদিও বা দালানের ভিতরে প্রবেশ করলাম, কিন্তু আমি একজন জেলা জজের মানে খাস কামরাতে ঢুকবো, এটা কি, এই সাহসটা আমাকে কে দেবে? এই অধিকারটা আমাকে কে দেবে? আমার তো লুঙ্গি পরা, আমার পায়ে কোনো স্যান্ডেল নেই, আমাকে তো ওখানে দূর দূর করে তাড়িয়ে দেবে যে ভাগ এখান থেকে, তুই কেন এসেছিস এখানে, তোর কি কাজ এখানে?
যেখানে আমার মানবিক অবস্থাটা এরকম, সেখানে আমার এই প্রোগ্রামটা কতটুকু সফল হতে পারে। আর দ্বিতীয়ত যে লিগ্যাল এইড কার্যক্রমে আমাদের একটা কিন্তু আমাদের আইনজীবীদের তালিকা আছে, যে অর্থাৎ যে পয়সাটা দেয়া হয় সেই পয়সাটি এতই কম যে এই পয়সা দিয়ে তুমি ভালো একজন আইনজীবী নিয়োগ করতে পারবে না। যাদের হাতে কোনো মামলা নেই শুধুমাত্র তাদেরকে নিয়োগ করা সম্ভব এই লিগ্যাল এইডের মাধ্যমে। সুতরাং একদিকে যিনি ধনী তিনি একজন আইনজীবীকে নিয়োগ দিয়েছেন যে খুবই পারদর্শী, আর আমি দরিদ্র, তাই আমাকে লিগ্যাল এইডের মাধ্যমে একজন আইনজীবী দেওয়া হয়েছে যে সবেমাত্র পাশ করে এসে আমি এখনো বোঝে না যে কিভাবে কি করতে হয়। সুতরাং আগে থেকেই তো ভাগ্য নির্ধারিত যে সিদ্ধান্ত আদালতের কোন দিকে যাবে। আদালতকে পক্ষপাতিত করতে হবে না, আদালতের সামনে যেভাবে সাক্ষ্য প্রমাণ উপস্থাপন হবে তারই ভিত্তিতেও যদি আদালত সিদ্ধান্ত দেয় তাহলে তো আমরা বুঝতে পারছি যে কোন দিকে আদালতের সিদ্ধান্ত যেতে পারে এবং প্রবণতা কি হতে পারে। সুতরাং এখানে আমাদের যাত্রা শুরু করেছে লিগ্যাল এইড। আমাদের একটা সময় ছিল, আমি তোমাকে বলতে পারি সাইদুর, যে আজ থেকে মনে করো 15 বছর আগে এমন অবস্থা ছিল যে লিগ্যাল এইডের যত টাকা দেয়া হতো শুধুমাত্র 3টি ডিস্ট্রিক্টে খরচ করা ছাড়া অন্য বাকি 61 ডিস্ট্রিক্ট থেকে টাকাটা বছরান্তে ফেরত দেওয়া হতো। আবার সরকারের কাছে যে খরচ হয় নাই, কেন কোনো লিগ্যাল এইডের আমরা কোনো খরচে কেউ আসেনি, কেউ সাহায্য চাইনি। কিন্তু যেটি হয়েছে বর্তমানে, যেটি হচ্ছে এখন কিন্তু অনেক জেলাতেই লিগ্যাল এইড কার্যক্রম চলছে এবং এই অর্থগুলো খরচ হচ্ছে, অর্থাৎ কোনো না কোনো মানুষ হয়তো কিছুটা হলেও উপকৃত হচ্ছেন। তবে যেভাবে আমাদের মতো সমাজে, যেখানে আমাদের নিরক্ষর মানুষ এতটা, অশিক্ষার যেখানে এতটা বেশি আমাদের এক্সটেন্সিভ, সেরকম একটি সমাজে এর ব্যাপকতা আরো অনেক বেশি প্রয়োজন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমাদের সেই দিকে লক্ষ্য রাখাটা দরকার বলে আমার মনে হয়। However, Saidur, that was a very good question and thank you for raising this issue. Thank you very much. স্যার আপনাকে আসলে ধন্যবাদ জানানো কম হয়ে যাবে, অনেকটা সময় আমাদেরকে দিয়েছেন আপনি, এই জন্য আমরা সবাই শিক্ষক এবং শিক্ষার্থী আপনার কাছে কৃতজ্ঞ। আমি কৃষ্ণ কুমার সাহা স্যারের কাছে ফিরে যেতে চাচ্ছি। আর থ্যাঙ্কস টু অল ফর অ্যাটেন্ডিং দ্য সেশন। ধন্যবাদ মিশকাত, সুন্দর মডারেশন এবং সুন্দরভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেছেন। স্যার আমার এই পর্যায়ে আর কিছু বলার নেই, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যদি শেষে আমাদের বাংলাদেশে অ্যাক্সেস টু জাস্টিসের ভবিষ্যৎ নিয়ে ছোট্ট করে একটু বলতেন, তারপরে আমরা অনুষ্ঠানটি শেষ করতে পারতাম। আমার মনে হয় যে নতুন করে আমি এখন আর কোনো বিষয়ের অবতারণা করব না, তবে শুধুমাত্র এতটুকু বলবো যে আজকে যে I know that Krishna is not a student of law, Mishkat is not a student of law, Saidur যে প্রশ্নগুলো করেছে he is not a student of law, but you are raising questions pertaining to law and the legal discipline and jurisprudence. এখানে হচ্ছে যেখানে আশা, এখানে আমি আশার আলো দেখি, যে অর্থাৎ আমরা আলোকিত হচ্ছি। আমাদের এখন ক্ষুদ্রভাবে চিন্তা না করে আমরা আরো ব্যাপকভাবে চিন্তা করতে শিখছি এবং যেটিকে এতদিন মনে করা হতো শুধুমাত্র আইন আদালতের ব্যাপার, এখন আমাদের এটা যে আমাদের সাধারণ নাগরিকের ব্যাপার এবং প্রত্যেকেরই ব্যাপার, এই জায়গাটা আমরা ধীরে ধীরে হলেও আমরা বুঝতে সক্ষম হচ্ছি। সুতরাং ন্যায় বিচার প্রশাসন, আদালতের এবং বিচারের অভিগম্যতা, এটি শুধুমাত্র আইনজীবীদের বা আইনের ছাত্রের একক কোনো অবস্থান নয়, এটি প্রত্যেকটি নাগরিকের বিবেচ্য বিষয়, আমাদের সকলের স্বার্থের সঙ্গে জড়িত এবং এর সঙ্গেই সাধারণ মানুষের ক্ষমতায়নের প্রক্রিয়াটি জড়িত। সব দিক দিয়ে বিচার করলেও এটি হচ্ছে গণতন্ত্রের একটি মাপকাঠি এবং সেই মাপকাঠিতে আমাদেরকে যদি উত্তরণ ঘটাতে হয়, আমাদের যদি মাথা উঁচু করে দাঁড়াতে হয়, তাহলে মানুষের এই ক্ষমতায়নের মাধ্যমে তার ন্যায় বিচার নিশ্চিত করেই তার ক্ষমতায়নটি কি হতে পারে এবং সেই ক্ষমতায়নের পথেই কিন্তু আমাদেরকে যেতে হবে। নইলে যেটি হয়, একটা জিনিস মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে যেটাকে বলা হয় যে ভায়োলেন্স ইজ দি ল্যাঙ্গুয়েজ অফ দি আনহার্ড। যখন কারো কথা শোনা হয় না, তখনই কিন্তু এক পর্যায়ে যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখনই কিন্তু সেটি সন্ত্রাসের জন্ম দেয়। নিশ্চয়ই আমরা সেটা চাই না। আমরা চাই যে যৌক্তিক মানবিক যে আবেদন এবং দাবি, সেগুলো শোনা হবে, সেগুলো নিয়ে কর্ণপাত দেয়া হবে এবং নাগরিক যারা কিনা এই প্রজাতন্ত্রের মালিক, তাদের স্বার্থ রক্ষার্থে যা যা করা দরকার রাষ্ট্র সেই কাজগুলো করবে, যেন নাগরিক যথার্থই সে যে প্রজাতন্ত্রের মালিক, সেই মালিকানা যেন সে অনুভব করতে পারে এবং উপলব্ধি করতে পারে।
স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদেরকে এতটুকু সময় দিয়েছেন, আমাদের শিক্ষার্থীদের সাথে আমাদের সাথে কথা বলেছেন, আমাদের জ্ঞানের জায়গাটিতে আপনি 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 একটি চিন্তার ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে আমাদেরকে দেখানোর চেষ্টা করেছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি স্যার। আমরা আপনাকে আমাদের সোশ্যাল রিসার্চ গ্রুপের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আরো ধন্যবাদ জানাতে চাই মিশকাত, সে তার আজকে আমাদের এই অনুষ্ঠানটি পরিচালনা করতে সহায়তা করেছে। এবং সর্বোপরি ধন্যবাদ জানাতে চাই যারা আজকে এতক্ষণ আমাদের সাথে উপস্থিত ছিলেন, আমাদের অনুষ্ঠানটি দেখেছেন এবং ভবিষ্যতে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে যারা এই অনুষ্ঠানটি দেখবেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই বলে আমরা আজকে আমাদের অনুষ্ঠানটি শেষ করছি। সবাই আমি একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আমরা আমাদের পরবর্তী যে কোনো অনুষ্ঠানেও স্যারকে পেতে চাই, যদি আমরা মনে করি আর কি, সেক্ষেত্রে স্যার যেন আমাদেরকে আর কি নিরাশ না করেন আর কি। ওকে মিশু, থ্যাংক ইউ ফর ইউ। থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। থ্যাংক ইউ।